ড্রামাটি শুরু হয় 10 বছর আগে সিউল এর ইয়েউইদো শহরকে দেখিয়ে। আমাদের মেইন ক্যারেক্টারের নাম কি জুন। 10 বছর আগে যখন সে গ্যাংয়ের একজন ভয়ঙ্কর হত্যাকারী ছিল, তখন সে যেখানেই থাকত শত্রুর যত বড়ই হোক না কেন একাই শত শত শত্রুকে মেরে ফেলতে পারত। তখন সে তার ভাইকে গ্যাংয়ে নিয়ে আসে আর নিজে গ্যাং ছেড়ে দেয়। 10 বছর পর তার ভাই গ্যাংয়ের দ্বিতীয় প্রধান হয়ে ওঠে আর দুই ভাইয়ের খ্যাতি তখন সমান হয়ে যায়। একদিন তার ভাই তাকে দেখতে আসে। গ্যাং ছাড়ার পর সে শান্তভাবে ক্যাম্পিং করে জীবন কাটাত আর আগের মারামারি রক্তপাত থেকে অনেক দূরে থাকত। তবে ভাইয়ের সাথে কথা বলার সময় সে বুঝে ফেলে যে ভাইয়ের মেজাজ ভালো না আর নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। তাড়াতাড়ি দুঃসংবাদ আসে, তার ভাই খুন হয়েছে। যখন সে তার ভাইকে আবার দেখে তখন সামনে পড়ে থাকে ভাইয়ের ঠান্ডা নিথর মৃতদেহ। ভাইয়ের ফাঁকা ঘরে সে দেখতে পায় দুটি ক্যাম্পিং এর বই, একটি ছবি যেখানে ভাই বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করছিল আর একটা জন্মদিনের উপহার যা সে ভাইকে দিতে পারেনি। এই সব দেখে সে ভেঙে পড়ে আর বুঝতে পারে ভাইও তার মতো করে গ্যাং ছেড়ে সাধারণ জীবন কাটাতে চেয়েছিল। ভাইয়ের মৃত্যুর কারণ জানতে সে পুলিশের কাছে যায় আর সেখানে সেই খারাপ ছেলেদের খুঁজে পায় যারা তার ভাইয়ের সাথে মারামারিতে জড়িয়েছিল। পুলিশের তদন্তে জানা যায় ওই ছেলেরা মারামারিতে তার ভাইকে মেরে ফেলেছে, কিন্তু সে সেটা বিশ্বাস করে না কারণ সে জানে ভাইয়ের শক্তি কতটা। ভাই এত সহজে কিছু ছোট গুন্ডার হাতে মারা যেতে পারে না। তবে খারাপ ছেলেরা উদ্ধত ছিল আর সত্যি কিছুই বলছিল না। সে জানতে পারে ওই ছেলেদের একজনের ভাই আছে, তাই সে ভাবল তাকে হুমকি দিলে হয়তো সত্য জানা যাবে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সে ওই ছেলের ভাইকে অনুসরণ করে ইন্টারনেট ক্যাফেতে যায়। ওই ছেলের কিছু বন্ধু সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল। গুন্ডারা তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু সে পরের মুহূর্তেই সবাইকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তার জন্য এই ছোট গুন্ডারা কিছুই না। কয়েক মিনিটেই সে সবাইকে মেরে ফেলে। অবশেষে সে ওই ছেলের ভাইকে ধরে ফেলে। ভাইয়ের চিৎকার শুনে ওই ছেলে সত্যি কথা বলে। সে জানায় মুশি নামের এক অনলাইন চ্যাট রুমে কাজটা দেওয়া হয়েছিল। ওই চ্যাট রুমে প্রায় এমন পোস্ট হয় যেখানে কাউকে বিশেষ কাজ করার জন্য ডাকা হয়। ভাইয়ের হত্যা সেই মুশির মাধ্যমেই হয়েছে। নিয়োগকর্তা এটার জন্য অনেক টাকা দেয়। ওই ছেলে বলে সে শুধু কাজের অর্ধেক করেছে, কিন্তু কে মরেছে বা কেন এসব সে জানে না। ঘটনার পরে মুশি তার জন্য একজন আইনজীবী ঠিক করে দেয় যাতে ছেলেটার অপরাধ ঢেকে রাখা যায়। সে সেই আইনজীবীর সাথে দেখা করে। আইনজীবী জানায় মুশি একটা সফটওয়্যারের মতো। এই সফটওয়্যার ধনী আর শক্তিশালী গ্রাহকদের অপরাধীদের সাথে যুক্ত করে। গ্রাহকরা যখন কাউকে মারতে চায় বা আক্রমণ করতে চায় তখন তারা মুশিকে বলে। মুশির অপারেটর তখন সেই কাজের জন্য চ্যাট রুমে পোস্ট করে এবং অপরাধীদের ডাকে। এই অপরাধীরা সাধারণত দরিদ্র, বাড়ি থেকে পালানো কিশোর। তারা জানে ধরা পড়লে জেলে যেতে হবে, কিন্তু তারা মনে করে এতে তারা টাকা পাবে আর নিরাপদ থাকবে। এটা তাদের জন্য লাভজনক। আইনজীবী তাকে একটা বিজনেস কার্ড দেয়। কার্ডে থাকা ক্লিনিং কোম্পানিটি মুশির পেছনে আছে। সে সেই ক্লিনিং কোম্পানিতে গিয়ে বসের সাথে দেখা করতে চায়, কিন্তু রিসেপশনিস্ট বুঝে ফেলে যে সে ভালো উদ্দেশ্যে আসেনি, তাই তাকে ঢুকতে দেয় না। সে কিছু না বলে কয়েকজন কর্মচারীকে মেরে ফেলে। বাকি কর্মচারীরা বসকে সব জানায়। বস খবর পেয়ে সব কর্মচারীকে একসাথে হামলার নির্দেশ দেয়, কিন্তু তার আগেই সে সবাইকে মেরে ফেলে। বস এটা দেখে ভয় পেয়ে যায় আর তার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায়। তবুও বস নিয়োগকর্তার নাম বলতে রাজি হয় না। সে জানায় এটা গোপন রাখার নিয়ম। তবে সে বসকে এক ঘুষি মারে। তাতে বস শেষমেশ সত্যি কথা বলে ফেলে। নিয়োগকর্তা হচ্ছে ফেংশান গ্যাংয়ের একমাত্র ছেলে আজুন। ফেংশান গ্যাং হচ্ছে সিউলের দুইটা বড় গ্যাংয়ের একটা। সে এবার ফেংশান গ্যাংয়ের বস জুহুই চাংয়ের সাথে দেখা করতে যায়। জানতে চায় আজুনের কাজ সম্পর্কে তিনি জানতেন কিনা আর তার ভাইয়ের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। জুহুই চাং বলে সে গ্যাং ছেড়ে দিয়েছে, তাই এখন কিছু করতে পারবে না। তবে সে প্রতিশ্রুতি দেয় গ্যাংয়ের নিয়ম অনুযায়ী বিষয়টা সে নিজেই দেখবে, কারণ গ্যাংয়ের নিয়ম বলছে কেউ ঝামেলা করলে তার মূল্য দিতে হবে। কিন্তু সে জানে জুহুই চাং নিজের ছেলেকে আঘাত করবে না আর বলে সে নিজের মতো করে সমস্যার সমাধান করবে। সে জানে যদি সে হস্তক্ষেপ না করে তার ছেলের জীবন বিপদে পড়বে, তাই সে বাধ্য হয়ে অন্য গ্যাংয়ের সাথে একজোট হয়। সিউলে ফেংশান গ্যাং আর ইউন গ্যাং দুটি প্রধান গ্যাং। 10 বছর আগে সে ইউন গ্যাংয়ের একজন সদস্য ছিল। তার ভাই সেই গ্যাংয়ের দ্বিতীয় প্রধান ছিল। জুহুই চাং তখন ইউন গ্যাংয়ের বস লি জুহুই চাংয়ের কাছে সাহায্য চায়, এমনকি তাকে একটি হোটেলও দিয়ে দেয়। সে বিশ্বাস করে লি জুহুই চাং তার প্রাক্তন অধীনস্থের মৃত্যুর ঘটনাকে অবহেলা করবে না। লি জুহুই
চাং পরিস্থিতি বিবেচনা করে গ্যাং যুদ্ধ এড়ানোর জন্য রাজি হয়। সে ফেংশান গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ করে না। জুহুই চাং বুঝে যায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। সে বাড়িতে ফিরে তার ছেলেকে শান্ত করে। আজুন তখন স্বীকার করে যে সে ইচ্ছা করেই হত্যা করেছে, কারণ মৃত ভাই তাকে যথেষ্ট সম্মান দেয়নি। জুহুই চাং হতাশ হয়, তবুও তার একমাত্র সন্তানকে বাঁচাতে তাকে সবকিছু করতে হয়। সে ছেলেকে বলে যদি সে তার হাতে মরতে না চায় তবে এখন থেকেই তার কথা শুনতে হবে। এরপর সে প্রতিশোধ নেওয়া শুরু করে। প্রথমে সে একজন পুরনো গ্যাং বন্ধুর সাথে দেখা করে, যে গ্যাং ছেড়ে এখন বেসবল ব্যাট তৈরি করে। সে তাকে বলে একটা বিশেষ বেসবল ব্যাট বানিয়ে দিতে। বন্ধু রাজি হয় এবং তাকে একটি ব্যাট রাখার স্ট্যান্ডও দেয়। 10 বছর আগে গ্যাং ছাড়ার সময় সে নিজের ইচ্ছায় টেন্ডন কেটে ফেলেছিল। সেই রাতে সে ভাইয়ের বাড়িতে ফিরে আহাই নামের একজনের সাথে দেখা করে। আহাই ছিল তার ভাইয়ের অনুগত একজন অধীনস্থ। সে বোসের মৃত্যুর জন্য খুব অসন্তুষ্ট ছিল, তাই সে প্রতিশোধ নিতে তার পাশে দাঁড়ায়। আহাই এরপর সেই আইনজীবীর সাথে দেখা করে যে মুশির হয়ে কাজ করত। হুমকির মুখে পড়ে আইনজীবী মুশির অপারেটরের কাছে তাকে নিয়ে যায়। তার হুমকিতে অপারেটর একটি পোস্ট দেয় যেখানে আজুনকে খুঁজে বের করার টাস্ক দেওয়া হয়। পোস্টটি প্রকাশের পর অনেক পুরস্কার লোভী মানুষ কাজ শুরু করে। তারা খুব তাড়াতাড়ি আজুনের অবস্থান খুঁজে বের করে। এই সময় আজুন একটি হোটেলে লুকিয়েছিল। সে শিচাংকে নির্দেশ দেয় আজুনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে, কিন্তু শিচাং আজুনকে বোঝানোর আগেই সে হোটেলে আসে হত্যার উদ্দেশ্যে। আজুন উদ্ধত ছিল, সে তাকে পাত্তা দেয়নি। সে এক ঘুষি মেরে আজুনকে আঘাত করে। তৎক্ষণাৎ তার অধীনস্থরা বাধা দেয় এবং একসাথে আক্রমণ করে। তবুও সে সবাইকে মারতে শুরু করে। শিচাং তখন আজুনকে নিয়ে পালায়। তার গার্ডরা তাকে থামাতে গিয়ে মার খায়, কারণ সে অত্যন্ত শক্তিশালী ছিল। হোটেলের বাইরে আহাই গাড়ি নিয়ে আজুনকে থামানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে ধরতে পারে না। এই ঘটনার পর জুহুই চাং শিচাংকে কঠোর আদেশ দেয় নিরাপদ স্থানের নিরাপত্তা বাড়াতে হবে এবং আজুন কোথায় আছে তা কেউ জানতে পারবে না। এরপর সে ক্লিনিং কোম্পানির বস শেন বোসের সাথে দেখা করে। তাকে একদিন সময় দেয় আজুনকে খুঁজে বের করার জন্য। নিরাপদ স্থানে আজুন ধীরে ধীরে জানতে চায় সে আসলে কাকে খেপিয়ে তুলেছে। শিচাং সব ব্যাখ্যা করলে আজুন বুঝতে পারে তার বিপদ কত বড়। শিচাং বলে দুই প্রধান গ্যাংয়ের কাছে সে এক প্রকার দেবতার মতো। 10 বছর আগে ইউন গ্যাং ও ফেংশান গ্যাং একটাই গ্যাং ছিল। সে এবং জুহুই চাং সেই গ্যাংয়ের দুই ডান হাত ছিল। একদিন সেই গ্যাং প্রতিপক্ষের সাথে বন্দরের জন্য ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষ শক্তিশালী ছিল এবং প্রথমে আক্রমণ করে। তখন গ্যাংটি প্রায় ভেঙে পড়েছিল। এই সময় সে হাজির হয়ে একাই শত শত শত্রুকে মেরে ফেলে। তার এই সাহসিকতায় জুহুই চাং এবং লি জুহুই চাং এর মর্যাদা অনেক বেড়ে যায়। এমনকি গুজব রটে প্রাক্তন বস গ্যাং তাদের দুজনের হাতে তুলে দিতে চেয়েছিল, নিজের ছেলের হাতে নয়। এই গুজবে বসের ছেলে খেপে যায়। সে এক হত্যাকারী ভাড়া করে যাতে তার বাবার ডান হাতকে মেরে ফেলা হয়, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। বরং সেই ছেলেই এক রহস্যময় ব্যক্তির হাতে মারা যায়। এরপর গুজব ওঠে সেই রহস্যময় ব্যক্তি ছিল সে নিজেই। বস রাগে তার দুই ডান হাতকে অপহরণ করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে একাই ঢুকে পড়ে তার দুই বন্ধুকে উদ্ধার করে ফেলে। এরপর থেকে প্রাক্তন বস মানসিকভাবে ভেঙে পড়ে। ডান হাত হিসেবে তারা দুজন তখন গ্যাংটি পরিচালনা করে। পরে গ্যাংটি ভেঙে গিয়ে দুটি আলাদা গ্যাং তৈরি হয়। তারা একে অপরকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নিয়ম চালু করে। নিয়ম ছিল কেউ যদি গ্যাংয়ে ঝামেলা করে তবে তাকে শাস্তি পেতেই হবে। এই নিয়মে প্রথম শাস্তি পেয়েছিল সে নিজেই, কারণ সে ছিল খুব শক্তিশালী। দুই বসই তাকে ভয় পেত, তাই সে স্বেচ্ছায় নিজের টেন্ডন কেটে গ্যাং ছেড়ে দেয়। এই দেবতাতুল্য অতীত জেনে আজুন ভয় পায় না, বরং সে অহংকারী হয়ে উপহাস করে। তারপর সে দুজন বিদেশি হত্যাকারীর সাথে যোগাযোগ করে তাদের দায়িত্ব দেয় তাকে হত্যা করা। সেই রাতেই শিচাং আজুনকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শিচাং ছিল তার পুরনো বন্ধু, তাই সে বিশ্বাস করে শিচাং কিছু খারাপ করবে না। কিন্তু আজুন ও তার পরিবার শিচাংকে হুমকি দেয়, তাকে বলে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যেতে। পরিবারের জন্য শিচাং বাধ্য হয় বন্ধুকে বিক্রি করতে। সে সেই স্থানে আসে আর সেখানেই দুই বিদেশি হত্যাকারী তাকে আক্রমণ করে। তারা মারাত্মক অস্ত্র নিয়ে আসে, কিন্তু তার কাছে তখন
তখনও কোনো অস্ত্র ছিল না, তবুও সে আশপাশের জিনিস দিয়ে লড়াই করে সে এক হত্যাকারীকে মেরে ফেলে এবং তার গুরুত্বপূর্ণ অঙ্গে ধাক্কা দিয়ে তাকে অচল করে দেয়। ভালো খবর শোনার জন্য অধীর আগ্রহে আজুন হত্যাকারীর সাথে যোগাযোগ করে, কিন্তু ফোন ধরে সে শান্তভাবে আজুনকে অপেক্ষা করতে বলে সে শীঘ্রই তাকে নরকে পাঠাবে। আজুন তখন উদ্বিগ্ন হয়ে ওঠে এবং একজন অবসরপ্রাপ্ত বক্সিং চ্যাম্পিয়নকে খুঁজে বের করে তাকে তার মাথার জন্য 1 বিলিয়ন ইউয়ান অফার করে। হত্যাকারীকে ভাড়া করার পর আজুন তার বন্ধুর বেসবল ব্যাট কারখানায় আসে। সে উদ্ধতভাবে তার বন্ধুকে তার অবস্থান বলতে বলে। তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে, আশা করে যে আজুন আর ঝামেলা করবে না, কিন্তু আজুন খুব উদ্ধত ছিল এবং একটি বেসবল ব্যাট তুলে নিয়ে তাকে মেরে ফেলে। শিচাং ঘটনাস্থলে আসে এবং তাকে বোঝাতে ব্যর্থ হয়ে রাগে আজুনকে একজন অযোগ্য অপদার্থ বলে তিরস্কার করে যে কেবল ঝামেলা করতে জানে। তবে সেও ভালো পরিণতি পায় না। আজুন তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। সে তার বন্ধুকে ফোন করে, কিন্তু স্টোনের অন্য প্রান্ত থেকে আজুনের কণ্ঠস্বর শুনতে পায়। আজুন তাকে জানায় যে তার 2 বন্ধুকে সে হত্যা করেছে এবং তাকে অবিলম্বে তার সাথে দেখা করতে বলে। তার বন্ধুদের তার কারণে মারা যেতে দেখে তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তাকে মোকাবেলা করার জন্য আজুন পুরো গ্যাংয়ের নিরাপত্তা কর্মীদের ডেকে আনে এবং 10 বিলিয়ন নগদ টাকার একটি ব্যাগ ফেলে দেয়। যে তাকে সমাধান করতে পারবে সে টাকা পাবে। সে নির্ধারিত স্থানে আসে, তার বন্ধুর তৈরি বিশেষ ব্যাটটি তুলে নেয় এবং তার ভাইয়ের দেওয়া গ্লাভস পরে নেয়। মনিটরে তাকে দেখে বক্সিং চ্যাম্পিয়ন উপহাস করে। প্রবেশপথে থাকা কয়েক ডজন নিরাপত্তা কর্মীও একই কাজ করে একা তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। তবে পরের মুহূর্তেই সে ব্যাটটি ঘোরায় এবং এক আঘাতে অনেককে ফেলে দেয়। অল্প সময়ের মধ্যেই করিডোর রক্তে ভেসে যায়। একজন বিশালদেহী নিরাপত্তা কর্মী ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং তার পেশি ব্যবহার করে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। তবে তারা কিংবদন্তি হত্যাকারীকে ছোট করে দেখেছিল, তার শরীর নড়াচড়া করতে পারছিল না, কিন্তু সে ছিনিয়ে নেওয়া কুঠার ব্যবহার করে পেশিবহুল লোকটির গুরুত্বপূর্ণ অঙ্গে আঘাত করে। মুহূর্তেই পেশিবহুল লোকটির রক্ত প্রবাহিত হতে শুরু করে। বাকি নিরাপত্তা কর্মীরা এটি দেখে পালাতে শুরু করে। সতর্ক বক্সিং চ্যাম্পিয়ন সুযোগ বুঝে তার অবস্থান নেয় এবং আজুনকে তার নিযোগের ফি দ্বিগুণ করতে বলে। সে ব্যাট হাতে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আজুনের জীবন নিতে যাচ্ছিল, কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন তাকে বাধা দেয়। চ্যাম্পিয়ন সত্যিই অসাধারণ ছিল। এক আঘাতে সে তাকে নিচে ফেলে দেয় এবং তার বক্সিং দক্ষতা ব্যবহার করে প্রতিপক্ষকে নির্মমভাবে আঘাত করে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে কেবল মার খাচ্ছিল। চ্যাম্পিয়ন আক্রমণ চালিয়ে যায়, একটি ব্যাকক্লিপ করে তাকে কফি টেবিলে ফেলে দেয়। মনে হচ্ছিল সে প্রায় মারা গেছে। আজুন গর্বিতভাবে স্বীকার করে যে সে তার ভাইকে হত্যা করার জন্য একজন হত্যাকারীকে ভাড়া করেছিল। আজুনের উপহাস তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। পরের মুহূর্তে সে মেঝে থেকে ভাঙা কাঁচ তুলে নেয় এবং তার সামনে থাকা চ্যাম্পিয়নকে নির্মমভাবে আঘাত করে। তারপর যখন প্রতিপক্ষ বাধায় কাতরাচ্ছিল সে একের পর এক ঘুষি মারতে থাকে। অবশেষে অপরাজে চ্যাম্পিয়ন মাটিতে লুটিয়ে পড়ে। আজুন সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘরে ফিরে একটি শিকারী বন্দুক নিয়ে আসে। তবে সে ট্রিগার টানার আগেই তার লোহার রড নির্মমভাবে আঘাত করে। আজুন অবশেষে ক্ষমা চায়, তাকে থামতে বলে, কিন্তু সে থামতে রাজি হয় না। রাগ এবং প্রতিশোধে পূর্ণ হয়ে সে এক ঘুষিতে তার শত্রুকে হত্যা করে। অজান্তেই জুহুই চাং তার ছেলেকে ফোন করে, কিন্তু সে জানে না যে সে এক ধাপ পিছিয়ে আছে। ফোনে হত্যাকারী সেন জুনের কণ্ঠস্বর শুনে সে জানতে পারে যে তার ছেলে, যাকে সে রক্ষা করার জন্য এত চেষ্টা করেছিল, এখন মারা গেছে। প্রতিশোধ নেওয়ার পর তার মনে তার ভাইয়ের ছবি ভেসে ওঠে। আসলে সেই বছর সবাই ভেবেছিল যে প্রাক্তন বোসকে সে হত্যা করেছে, কিন্তু আসল হত্যাকারী ছিল তার ভাই। তখন তার ভাইকে রক্ষা করার জন্য সে হত্যার দায় নিজের কাঁধে তুলে নেয়। সে ভুলবে না যে শেষবার যখন তারা দেখা করেছিল তার ভাই তার জ্যাকেট পরেছিল এবং পরের বার দেখা হলে তাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার ভাইয়ের সাথে তার শেষ বিদায়ের কথা ভেবে সে দুঃখিত হয়। তবে হঠাৎ একটি গাড়ি তার দিকে আসে। গাড়িটি তার দিকে ছুটে আসে। সে পালাতে পারেনি এবং গাড়ি সহ নদীতে পড়ে যায়। সেতুর উপর থেকে গাড়ি থেকে একজন ট্যাটু করা লোক নেমে আসে। লোকটি কারো সাথে কথা বলে তাকে জানায় যে তাকে সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। আজুন মারা যাওয়ার পর সে নদীতে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জুহুই চাং বুঝতে পারে যে তার ভাইয়ের হত্যার ঘটনাটি সন্দেহজনক। তার ভাইয়ের বক্সিং দক্ষতা এবং বুদ্ধি গ্যাংয়ের মধ্যে সেরা ছিল, তাই সে
সে কিভাবে কিছু ছোট ছেলের হাতে সহজে মারা যেতে পারে। তার ভাই নিহত হওয়ার পর দায়িত্বে থাকা পুলিশ অফিসার ঘুষ নিয়ে কাজ করেছিল এবং মামলার সাথে কারসাজি করেছিল। জুহুই চাং তখন পুলিশ অফিসারের সাথে দেখা করে তাকে ঘটনার পেছনের আসল অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করে। পুলিশ অফিসার একটি অডিও রেকর্ডিং দেয়। রেকর্ডিংয়ে দেখা যায় যে সেদিন একজন রহস্যময় ব্যক্তি পুলিশ অফিসারকে তার ভাইয়ের হত্যার ঘটনাস্থলে যেতে বলেছিল এবং তাকে ঘটনাস্থল থেকে অন্য কারো উপস্থিতির চিহ্ন মুছে ফেলতে বলেছিল। অন্য কেউ এই তিনটি শব্দ শুনে তার ভাইয়ের হত্যা আজুন এবং কিছু খারাপ ছেলের কাজ ছিল না, এর পেছনে একজন আসল অপরাধী ছিল। এই পর্যন্ত তদন্ত করার পর জুহুই চাং ইউন গ্যাংয়ের বস লি জুহুই চাংয়ের সাথে দেখা করে সন্দেহ করে যে তার ভাইয়ের হত্যার পেছনের আসল অপরাধী লি জুহুই চাং। প্রমাণ হলো একটি তহবিল লেনদেনের রেকর্ড। তহবিল প্রবাহে দেখা যায় যে পুলিশ অফিসারকে দেওয়া তহবিল লি জুহুই চাংয়ের ইউন গ্যাংয়ের অধীনে থাকা একটি খালি কোম্পানি থেকে এসেছিল। এর উপর ভিত্তি করে জুহুই চাং একটি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় যে লি জুহুই চাং এত চেষ্টা করেছে তার প্রিয় ছেলের জন্য। লি জুহুই চাংয়ের একজন প্রসিকিউটর ছেলে আছে। এই বছরগুলোতে লি জুহুই চাং সবসময় দাবি করেছে যে সে গ্যাংটি তার ছেলেকে দেবে না, বরং তার ভাইকে দেবে। সে বিশ্বাস করে যে সে প্রথম থেকেই তার নিজের ছেলেকে গ্যাংয়ের উত্তরাধিকারী করতে চেয়েছিল। এর জন্য তাকে তার ভাইকে সরিয়ে দিতে হবে এই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে। কিন্তু জুহুই চাং তার কথায় বিশ্বাস করে না। সে শপথ করে যে এখন থেকে ফেংশান গ্যাং এবং ইউন গ্যাং একে অপরের শত্রু হবে এবং একে অপরের সাথে যুদ্ধ করবে। লি জুহুই চাং কেবল নিজেকে রক্ষা করতে পারে এবং যুদ্ধ করতে রাজি হয়। জুহুই চাং শক্তিশালীভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিল, কিন্তু সে জানত না যে ইউন গ্যাং প্রসিকিউটরের ক্ষমতা ব্যবহার করেছে লি জুহুই চাংয়ের ছেলের প্রসিকিউটর পরিচয়ের কারণে। ফেংশান গ্যাংয়ের উপর অভিযান চালানো হয় এবং সব উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। জুহুই চাং একজন গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে কেবল পালিয়ে যেতে পারে, কিন্তু শীঘ্রই ইউন গ্যাং আক্রমণ করে। জুহুই চাংয়ের অধীনস্থরা যুদ্ধে জড়িয়ে পড়ে। লি জুহুই চাং নির্মমভাবে জুহুই চাংকে একটি মারাত্মক আঘাত করে। তখন থেকে ফেংশান গ্যাং সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ইউন গ্যাং একভাবে রাজত্ব করে। তবে লি জুহুই চাং তার ফোন পাওয়ার পর সে তার ফোন পায় আসলে নদীতে পড়ার পর তাকে তার ভাইয়ের অধীনস্থ আহাই উদ্ধার করে। জীবন ফিরে পাওয়ার পর সে আবার ক্লিনিং কোম্পানির বস শেন বোসের সাথে দেখা করে তাকে তার উপর আক্রমণকারীকে খুঁজে বের করতে বলে। শেন বোস তদন্ত করার সময় সে লি জুহুই চাংয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে, সন্দেহ করে যে তাকে হত্যা করতে চাওয়া ব্যক্তি লি জুহুই চাং তার প্রাক্তন বস। তার প্রশ্নের মুখে লি জুহুই চাং একজন ব্যক্তির নাম বলে জিন শেন এবং বলে যে এই ব্যক্তি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। জিন শেন একজন পুলিশ কর্মকর্তা। 10 বছর আগে প্রাক্তন বস জিন শেনকে ঘুষ দিয়েছিল, তাকে গ্যাংয়ের রক্ষাকর্তা হতে বলেছিল। তবে জিন শেনের লোভ বাড়তে থাকে যখন সংস্থাটি দুটি প্রধান গ্যাংয়ে বিভক্ত হয়। জিন শেন গ্যাংয়ের দুর্বলতাগুলো ধরে রাখে, গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করার নামে গোপনে 2 বসুকে নিয়ন্ত্রণ করে এবং এর মাধ্যমে লাভ করে। তার কথা মিথ্যা নয় প্রমাণ করার জন্য লি জুহুই চাং একটি অডিও রেকর্ডিং বের করে। রেকর্ডিংয়ে তার ভাই জিন শেনের সাথে কথা বলছে। তার ভাইকে জিন শেন প্রতারিত করেছিল, ভেবেছিল যে প্রাক্তন বোসের ছেলে তার ভাইকে লক্ষ্য করছে, তাই সে তার ভাইকে রক্ষা করার জন্য তাকে হত্যা করে। লি জুহুই চাং এমনকি সন্দেহ করে যে তার ভাইয়ের হত্যার পেছনে জিন শেনই আসল অপরাধী। এছাড়াও লি জুহুই চাং স্বীকার করে যে সেই বছর সে গ্যাংটি তার ভাইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা মিথ্যা ছিল না। এখন তার ভাই নেই। লি জুহুই চাং তাকে গ্যাংয়ে ফিরে আসার আশা করে যে সে তার জায়গা নেবে। তবে সে গ্যাংয়ের লাভের প্রতি আগ্রহী নয়, সে কেবল তার ভাইয়ের প্রতিশোধ নিতে চায়। লি জুহুই চাং জিন শেনকে উপস্থিত করতে রাজি হয়। সেই রাতে জিন শেন লি জুহুই চাংয়ের ফোন পায় এবং পুলিশ স্টেশন থেকে বের হয়ে তাকে দেখতে পায়। সে এক আঘাতে জিন শেনকে আঘাত করে। জিন শেন জানে যে প্রতিপক্ষের একজন শক্তিশালী যোদ্ধা আছে। যোদ্ধার সমর্থনে জিন শেন পালাতে সক্ষম হয়। পরে সে আবার শেন বোসের সাথে যোগাযোগ করে তাকে জিন শেনকে খুঁজে বের করতে সাহায্য করতে বলে। শেন বোসের সাহায্যে জিন শেনের অবস্থান দ্রুত প্রকাশিত হয়। সে তাকে খুঁজে বের করতে যায়, কিন্তু সে জিন শেনকে নয় বরং লি জুহুই চাংকে দেখতে পায়। ভালো করে দেখে সে দেখে জুহুই চাং মারা গেছে। সে হতবাক হওয়ার সময় একদল পুলিশ প্রবেশ করে এবং তাকে লি জুহুই চাংকে হত্যার সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে এবং প্রধান পুলিশ
অফিসার ছিল জিন সেন। জিন সেন গর্বিতভাবে তার পরাজয়কে উপহাস করে, স্বীকার করে যে তার ভাইয়ের হত্যার পেছনের আসল অপরাধী সে নিজেই। তবে সে বলে যে তার ছাড়াও আরও একজন গোপন অপরাধী আছে। হত্যার প্রমাণ মুছে ফেলার জন্য জিন সেন একটি পরিকল্পনা করে, তাকে বহনকারী গাড়িতে তাকে হত্যা করার পরিকল্পনা করে। এমনকি পুলিশরাও তাকে হত্যাকারীকে ছোট করে দেখেছিল। হাতকড়া পরা সত্ত্বেও সে একাই 10 জনের সাথে যুদ্ধ করে মুহূর্তের মধ্যেই পুলিশ অফিসারদের পরাস্ত করে। পরে সে একটি গাড়ি দুর্ঘটনা ঘটায় এবং সফলভাবে পালিয়ে যায়। সেন বস অপরাধের ঘটনাস্থল পরিষ্কার করে, কিন্তু অতীতের গ্যাং সম্পর্কের কারণে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি সে তাকে জিন সেন সম্পর্কে ব্যক্তিগত তথ্যও দেয়, তার জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে। 10 বছর ধরে জিন সেন দুটি প্রধান গ্যাংয়ের রক্ষাকর্তা ছিল। মনে হচ্ছে লি জুহুই চাং তাকে মিথ্যা বলেনি। সে জিন সেনের আস্তানা খুঁজে বের করে, কিন্তু আবার সেই ট্যাটু করা লোকটির মুখোমুখি হয়। ট্যাটু করা লোকটি একজন বিখ্যাত হত্যাকারী। তারা দুজন জীবন মৃত্যুর যুদ্ধে জড়িয়ে পড়ে। কথোপকথনে সে জানতে পারে যে তার ভাইকে এই লোকটি হত্যা করেছে। সেদিন খারাপ ছেলেদের তার ভাই পরাজিত করেছিল এবং ট্যাটু করা লোকটি তখন উপস্থিত হয়। তার ভাই লোকটির কাছে পরাজিত হয় এবং নির্মমভাবে নিহত হয়। সে রাগে উন্মত্ত হয়ে ওঠে। ট্যাটু করা লোকটির হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং উন্মত্ত পশুর মতো লোকটির গলায় ছুরি ঢুকিয়ে দেয়। ট্যাটু করা লোকটি ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু সে জানে যে লোকটি কেবল তার ভাইয়ের হত্যার অস্ত্র ছিল। তার আসল প্রতিশোধের লক্ষ্য হল জিন সেন এবং জিন সেনের মুখে থাকা অন্য অপরাধী। আসলে সে ইতিমধ্যেই অন্য গোপন অপরাধীর পরিচয় জানতে পেরেছে। আগের দিন তার একজন বন্ধু জিন সেনের সেফটি বক্স ভাঙতে সাহায্য করেছিল এবং অসংখ্য অডিও রেকর্ডিং খুঁজে পেয়েছিল। তাদের মধ্যে একটি লি জুহুই চাংয়ের প্রসিকিউটর ছেলের ছিল। তখন সে অনুমান করেছিল যে লিটল লি, যে গ্যাংয়ের বিষয়ে হস্তক্ষেপ করে না বলে মনে হয়, সেই আসল মাস্টারমাইন্ড। এই বছরগুলোতে লিটল লি বাইরে বিনয়ী এবং ভদ্র দেখালেও আসলে তার বাবার প্রতি বিদ্রোহের মনোভাব ছিল। সে অভিযোগ করত যে তার বাবা গ্যাংটি বাইরের কাউকে দিতে রাজি ছিল, কিন্তু তাকে, তার নিজের ছেলেকে নয়, গ্যাংটি দখল করার জন্য লিটল লি গোপনে জিন সেনের সাথে হাত মেলায় এবং তার ভাইকে সরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। সে তার বাবাকে সন্দেহ করত যে সে তার ভাইকে গ্যাংয়ের উত্তরাধিকারী করতে চেয়েছিল। পরিকল্পনাটি নির্বেশ সম্পন্ন করার জন্য লিটল লি একটি চমৎকার কৌশল তৈরি করে। প্রথমে সে ট্যাটু করা লোকটিকে তার ভাইকে হত্যা করতে পাঠায়। তারপর ফেংশান গ্যাংয়ের একমাত্র ছেলে আজুনের উপর দোষ চাপায়, যার ফলে দুটি প্রধান গ্যাংয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। সে পাহাড়ের উপর থেকে বাঘের যুদ্ধ দেখত এবং এর থেকে লাভ করত। তার বাবার হাতে ফেংশান গ্যাংকে শেষ করার পর লিটল লি প্রসিকিউটর হিসেবে তার নিজের গ্যাংয়ের উপর একটি তল্লাশি পরোয়ানা জারি করে। এর মাধ্যমে সে গ্যাংয়ের পরিচালনা পর্ষদকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং সফলভাবে তার বাবাকে সরিয়ে গ্যাংয়ে বশ হয়ে ওঠে। তবে পরে আড়ি পেতে লিটল লি দ্রুত জানতে পারে যে তার বাবাকে সে হত্যা করেনি, বরং জিন সেন হত্যা করেছে। জিন সেন লোভী ছিল এবং তার জন্য লি জুহুই চাং কেবল তার লাভের পথে বাধা ছিল। জিন সেনের উচ্চাকাঙ্ক্ষা বুঝতে পেরে লিটল লি আবার প্রসিকিউটরের বিশেষ ক্ষমতা ব্যবহার করে জিন সেনের উপর একটি তল্লাশি পরোয়ানা জারি করে। এর মাধ্যমে সে তার গ্যাংয়ের গোপন নথিগুলো পায় যা জিন সেন লুকিয়ে রেখেছিল। তখন থেকে তাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে যায়। তাই এখন তার প্রতিশোধ নিতে আসা তার মুখোমুখি হয়ে জিন সেন তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে দুটি গ্যাংয়ের উপর ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে সে অনড় থাকে। জিন সেন গুলি করার আগেই সে তাকে এক আঘাতে হত্যা করে। একই সময়ে লিটল লি গির্জায় তার বাবার শেষকৃত্য করছিল। তখন সে ঘটনাস্থলে আসে তার প্রাক্তন বস লি জুহুই চাংকে বিদায় জানাতে। তার প্রশ্নের মুখে বিজয়ী লিটল লি সবকিছু স্বীকার করে। তার ভাইকে হত্যা করার কারণ, লাভের কারণ ছাড়াও সে দুই ভাইকে ঘৃণা করত। এই বছরগুলোতে সে মরিয়া হয়ে তার নিজের গ্যাংয়ের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে অনুমতি দেয়নি। দুই ভাই সহজেই গ্যাংটি পেতে পারত, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। এত বড় পার্থক্য তাকে কিভাবে ঘৃণা না করতে পারে? যেহেতু এটি লি জুহুই চাংয়ের শেষকৃত্য ছিল, সে সাময়িকভাবে লিটল লিকে ছেড়ে দেয়। শেষকৃত্য শেষ হওয়ার পর সে তাকে নরকে পাঠাবে। লিটল লি নির্ভীক ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী ছিল। গ্যাংয়ের নতুন বস হওয়ার পর সে প্রসিকিউটর অফিসের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও দলে টানে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি লাভজনক অংশীদারিত্বের প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর লিটল লির পরিচালনায় পরাজিত ফেংশান গ্যাং এবং ইউন গ্যাং একত্রিত হয়। ইউন গ্যাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে লিটল লি মিটিংয়ে আসে এবং একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। স্পষ্টতই তখন থেকে দুটি গ্যাং লিটল লির নিয়ন্ত্রণে চলে আসে। প্রসিকিউটর অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা লিটল লির কাছে সুবিধা চায়। তখন একটি
খবর প্রকাশিত হয়। খবরে লিটল লি এবং জিন শেনের তার ভাইকে হত্যা করার এবং গ্যাংটি দখল করার পরিকল্পনা ফাঁস হয়। লিটল লির প্রসিকিউটর পরিচয়ও প্রকাশিত হয়। আসলে শেষকৃত্য থেকে বের হওয়ার পর সে লিটল লি এবং জিন শেনের কথোপকথনের রেকর্ডিং আহাইকে দেয়। এই হত্যার রেকর্ডিং প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে লিটল লি সবকিছুর পেছনের আসল অপরাধী। তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আহাই তার মিডিয়া বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং রেকর্ডিংয়ের প্রমাণ জনসমক্ষে প্রকাশ করে। তখন থেকে পরিস্থিতি সম্পূর্ণভাবে উল্টে যায়। পরিস্থিতি খারাপ দেখে প্রসিকিউটর অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা একে একে সহযোগিতা থেকে সরে আসে এবং চলে যায়। লিটল লির সাবধানে প্রস্তুত করা গ্যাংয়ের একত্রীকরণ এবং প্রতিশ্রুত উজ্জ্বল ভবিষ্যৎ তখন থেকে কিছুই থাকে না। গভীর রাতে সে লিটল লির সাথে দেখা করতে চায়। লিটল লির গ্যাংয়ের তৃতীয় প্রধান তাকে বাধা দেয় না, বরং সে তাকে পথ দেখাতে রাজি হয়। যখন সে অন্ধকারে পৌঁছায়, তৃতীয় প্রধান একটি ছুরি বের করে তাকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে। তার জানা এটি একটি কাজ এবং একটি মিশন ছিল। তার কাছে পরাজিত তৃতীয় প্রধানকে সে স্বাভাবিকভাবেই হত্যা করে। শেষ বাধা দূর করার পর সে লিটল লির সাথে দেখা করতে আসে এবং তার মুখোমুখি হয়। তবে বসের ছেলের মুখোমুখি হয়ে সে কিছুটা দুঃখিত হয়। সে জানে যে বস তার ছেলেকে গ্যাংটি দিতে রাজি ছিল না, কারণ সে চায়নি যে তার ছেলে তার পথ অনুসরণ করুক এবং তার মতো প্রতিদিন ভয়ে ভয়ে জীবনযাপন করুক। অচেতন লিটল লি তার দিকে গুলি করে। সে বাধা সহ্য করে, একটি ছুরি তুলে নেয়, কিন্তু তাকে ঘটনাস্থলেই হত্যা করে না। সে গভীরভাবে জানে যে এই পেশায় প্রবেশ করার দিন থেকেই সে জানত যে যে কেউ এই পেশায় পা রাখবে তার শেষ পরিণতি কেবল মৃত্যু। লিটল লি হার মেনে নেয়, তিক্ত হাসি হেসে নিজেকে শেষ করার চেষ্টা করে। তবে সে শেষ করার আগেই তার হাত তার দ্বারা এক আঘাতে কেটে যায়, তারপর তার গলা কেটে দেয় এবং তার শত্রুর রক্ত ধীরে ধীরে ঝরে যেতে দেয়। তার শত্রুকে হত্যা করার পর সে ক্যাম্পিংয়ের জঙ্গলে আসে। তখন সে গুরুতর আহত ছিল এবং প্রায় মারা যাচ্ছিল। তার ভাই যেন তার পাশে বসে আছে। তার ভাই মৃদু হাসে। আসলে সে সবকিছু ছেড়ে দিতে চেয়েছিল এবং তার ভাইয়ের সাথে একটি ক্যাম্পিং সাইট চালাতে চেয়েছিল। দুই ভাইয়ের জন্য এটি তাদের সবচেয়ে সহজ এবং সুন্দর ইচ্ছা ছিল। দুর্ভাগ্যবশত শীতের বরফ পড়ার সাথে সাথে এই আশাপূর্ণ ক্যাম্পিং স্থানে কেবল তার শ্বাস প্রশ্বাস অবশিষ্ট দিল। তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে সবকিছু হারিয়ে ফেলেছিল। এই ড্রামাটি এখানেই শেষ হয়। আজ এই পর্যন্তই। ভিডিও লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট নতুন আরেকটি ড্রামাতে দেখা হবে।